দেখো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা ভাইয়া, একটু জানাও। জয়শ্রী, আদাব ভাইয়া, ফারিহা, দেখো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা ভাইয়া, জানাও। সবাইকে একটু দ্রুত মেনশন দাও, শুরু করে দেব। খুবই ইম্পর্টেন্ট ক্লাস হবে আজকে তোমাদের। রুদ্র, অনেক ঠান্ডা। মেরিভা, সবাই একটু শেয়ার করে দিও ক্লাসটা আজকে। সবাই একটু শেয়ার করে দিও ক্লাসটা। শোভা, ওকে আপু। পিয়াস, আদাব ভাইয়া। রবিউল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সাউন্ড আসতেছে না কেন? আচ্ছা, কথা বলি নাই এখনো ভাইয়া। তুহিন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আরিফ, আচ্ছা তোমাদের গতদিন আমি পড়িয়েছিলাম, তোমার কি পড়িয়েছিলাম বলো তো? লোহিত, তোমার হচ্ছে অনুচক্রিকা, অনুচক্রিকার কাজ, এগুলো পড়িয়েছিলাম। আজকে তোমাদের হচ্ছে, হ্যাঁ অল ক্লিয়ার না? ওকে, তাহলে আজকে শুরু করি। তোমাদের গতদিন পড়িয়েছিলাম কি, যে অনুচক্রিকার কাজ, অনুচক্রিকা অর্থাৎ তোমার প্লেটলেট, এগুলো আমরা ডিটেলস পড়ছিলাম। আজকে তোমার হচ্ছে পড়বো যে আমাদের যে, তোমরা তো সবাই জানো যে রক্ত জমাট বাঁধার যে মেইন কাজটা করে অনুচক্রিকা, এর পাশাপাশি কি করে অনুচক্রিকা, কি করে বিভিন্ন ধরনের ক্লটিং ফ্যাক্টর গুলো হরণ করে, তাই না? ক্লটিং ফ্যাক্টর। তো এই ক্লটিং ফ্যাক্টর গুলো আজকে আমরা পড়বো। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। মানে তোমার এখান থেকে এমসিকিউ একাডেমিকেও আসে, অ্যাডমিশনেও আসে, কিভাবে রক্ত, এই যে ফ্যাক্টর গুলো কিভাবে তোমার এই রক্তগুলো জমাট বাঁধায়, এগুলো আমরা আজকে পড়বো, ঠিক আছে? জি ভাইয়া, চাঁদের দেশে ছিলাম। সবাই শেয়ার দিয়ে দিও চাঁদের দেশের বিষয়টা। তো আজকে তোমাদের আমি, তোমার দেখো শুরু করি যে রক্ত জমাট বাঁধা, এই টপিকসটা তোমাদের আজকে পড়াবো আমি, ঠিক আছে? এই রক্ত জমাট বাঁধা অর্থাৎ তোমার যেটা হচ্ছে ব্লাড ক্লটিং, ব্লাড ক্লটিং, এই টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? রক্ত জমাট বাঁধা তথা হচ্ছে ব্লাড ক্লটিং, এটা আমরা আলোচনা করব। তো দেখো, তোমরা সবাই জানো যে অনুচক্রিকা আমাদের রক্ত জমাট বাঁধায়, মানে মেইন ভূমিকাটা পালন করে কে? অনুচক্রিকা, তাই না? এর পাশাপাশি আমি বলেছিলাম যে এই যে ক্লটিং ফ্যাক্টর সে ক্ষরণ করে, এই ক্লটিং ফ্যাক্টর গুলো তাদের সহায়তায় ওভারঅল একটা তোমার কি, আমাদের কোনো কারণে যদি হাত কেটে যায় বা ইনজুরি হয়, তখন এই যে রক্তপাতটা বন্ধ করে, তাই না? তাহলে তোমার এই যে ক্লটিং ফ্যাক্টর গুলো নিয়ে আলোচনা করবো আজকে, ঠিক আছে? ক্লটিং ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের হচ্ছে তার আগে একটু আরেকটা কথা বলে নেই। তাহলে ক্লট মানে বিষয়টা কি বুঝলা তোমরা? এই যে ক্লটিং মানে তোমার, গত ক্লাসে বলেছিলাম ক্লট মানে দানা দানা, ঠিক আছে? এখানে আরেকটা ওয়ার্ড তোমরা জেনে নাও একটু, এখানে আরেকটা ওয়ার্ড জেনে নাও যে কোয়াগুলেন্ট।
কোয়াগুল্যান্ট। তোমরা সবাই জানো কোয়া মানে কি বলতো, দানা দানা না? কোয়া মানে দানা দানা। তাহলে কোয়া দিয়ে তোমার হচ্ছে দানা বোঝাচ্ছে, মানে ছোট ছোট দানা, মানে কোনো কিছু যদি তোমার জমাট বেঁধে যায়, পিণ্ড পিণ্ড হয়, তাহলে সেটা কি দানা দানা মনে মনে হয়। তাহলে কোয়াগুল্যান্ট মানে তোমার বুঝবা হচ্ছে জমাট বাঁধা, ঠিক আছে? কোয়াগুল্যান্ট মানেও তুমি বুঝবা হচ্ছে জমাট বাঁধা। আর যদি তোমার বলা হয় অ্যান্টিকোয়াগুল্যান্ট, অ্যান্টিকোয়াগুল্যান্ট অ্যান্টিকোয়াগুল্যান্ট তাহলে এটা উল্টা, জমাট না বাঁধা, ঠিক আছে? জমাট না বাঁধা। তাহলে কি বললাম যে তোমার ক্লটিং এরই আরেকটা ওয়ার্ড কোয়াগুল্যান্ট। কোয়া মানে দানা দানা, যে কোনো কিছু কোয়া হওয়া মানে কি দানা দানা হয়ে যাওয়া। তাহলে ক্লটিং ফ্যাক্টরের আরেকটা নাম তুমি বলতে পারবা কোয়াগুল্যান্ট ফ্যাক্টর, ঠিক আছে? তাহলে তোমার ক্লটিং ফ্যাক্টর অর্থাৎ তোমার কোয়াগুল্যান্ট ফ্যাক্টর। আমরা এই ফ্যাক্টরগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো টোটাল হচ্ছে তোমার যে আমাদের, বুঝতে পারছো এই কথাটা কি, যে কোয়াগুল্যান্ট, কোয়া মানে দানা দানা, সেগুলো হচ্ছে কি করে ব্লাড গুলোকে দানা দানা করে ফেলে, মানে জমাট বাঁধায়। কোনো কারণে যদি তোমার হাত কেটে যায়, বাইরে রক্ত বাতাসের সংস্পর্শে আসে, তখন তারা হচ্ছে অ্যাক্টিভ হয়ে তারা কি করে জমাট বাঁধার প্রক্রিয়াগুলোকে ত্বরান্বিত করে। তো দেখো আমরা হচ্ছে সেই ক্লটিং ফ্যাক্টর, তোমরা সবাই খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের সিরিয়ালে মনে রাখতে হবে। তো আমাদের এই ক্লটিং ফ্যাক্টরগুলো টোটাল তোমার সংখ্যা ক্লটিং ফ্যাক্টর 13টি, ঠিক আছে? আমাদের বডির মধ্যে রক্তের যে ক্লটিং ফ্যাক্টর তার টোটাল সংখ্যা হচ্ছে কতটি? টোটাল হচ্ছে 13টি। আর যদি বলা হয় মেইন কয়টা, মেইন ক্লটিং ফ্যাক্টর কয়টা? মেইন ফ্যাক্টর হচ্ছে মানে মেইন ক্লটিং ফ্যাক্টর 4টা। দেখো 4টি। তো আমরা এই 13টি মুখস্থ করব, 4টিকে প্রধান গুরুত্ব দিয়ে পড়বো, ঠিক আছে? দেখো এমনি মনে রাখতে পারবো 3 আর 1 কত হয়? 3 আর 1 দেখো 4 হয়। তাহলে টোটাল হচ্ছে 13, 1 3 13, আর প্রধান হচ্ছে 4। তাহলে প্রধান ফ্যাক্টর হচ্ছে ব্লাড ক্লটিং এর প্রধান ফ্যাক্টর কয়টা? ব্লাড ক্লটিং এর প্রধান ফ্যাক্টর কয়টা? 4টা। আর টোটাল ফ্যাক্টর কয়টা? 13টা। এমসিকিউ হিসেবে আসবে তোমাদের, ইম্পর্টেন্ট, বুঝছো? তাহলে ব্লাড ক্লটিং এর মেইন ফ্যাক্টর কয়টা? যদি বলা হয় মেইন ফ্যাক্টর কয়টা, তখন বলবা 4টি। আর টোটাল ফ্যাক্টর কয়টা? তাহলে বলবো হচ্ছে 13টি, ঠিক আছে? টোটাল ফ্যাক্টর 13টি। আমরা এই টোটাল ফ্যাক্টর সহ মেইন ফ্যাক্টরগুলো এখন আলোচনা করব। দেখো খুবই ইম্পর্টেন্ট, ওয়ার্ডগুলো অনেক কঠিন টাইপের আসবে, তোমরা সেই ওয়ার্ডগুলো এখন আমরা ধীরে ধীরে মুখস্থ করার চেষ্টা করব। সেগুলো তোমাদের আশা করি দেখো ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, এমনিতেই হয়ে যাবে, এমনিতেই হয়ে যাবে। আচ্ছা, আমি তোমাদের একটা লাইন লিখি, দেখো একটা লাইন লিখতেছি, টেকনিক বা ছন্দের একটা লাইন লিখি তোমাদের আমি এখানে। তার আগে বলে নেই যে ধরো যে বললাম তোমাদের 13টি ফ্যাক্টর, তোমার প্রশ্ন হইতে পারে 2 নম্বর ফ্যাক্টরের নাম কি, তারপরে প্রশ্ন হইতে পারে 5 নম্বর ফ্যাক্টর কোনটি, 8 নম্বর ফ্যাক্টর কোনটি, এরকম মানে সিরিয়াল তোমার একদম ফিক্সড মনে রাখতে হবে, অর্থাৎ তোমার সিরিয়াল মেনটেন করে বলতে হবে। তোমাকে যদি বলে যে 5 নম্বর ফ্যাক্টরের নাম কোনটা, রক্ত ক্লটিং এর 5 নম্বর ফ্যাক্টর কোনটি, রক্ত জমাট বাঁধার 2 নম্বর ফ্যাক্টর কোনটি, 1 নম্বর ফ্যাক্টর কোনটি, 12 নম্বর ফ্যাক্টর কোনটি, এভাবে তোমার সিরিয়াল ওয়াইজ তোমার মনে রাখতে হবে, বুঝতে পারছো? অর্থাৎ তোমার একদম সিরিয়াল মেনটেন করে পড়তে হবে। তো সেটাই আমরা সিরিয়াল মেনটেন করে পড়বো। এই জন্য একটা ছোট টেকনিক তোমরা অবলম্বন করবা, যে টেকনিকটা ইউজ করে আমরা মনে রাখবো, ঠিক আছে? তো চলো শুরু করি। তো প্রথমে তুমি পড়বা এভাবে, লাইনটা একটু সবাই দেখো, ফুল পরে টুপ করে, ঠিক আছে? কি লিখলাম? ফুল পরে টুপ করে, ঠিক আছে? ফুল পরে টুপ করে। আমি পাশে তোমাদের যদি লাইন আইডেন্টিফাই করি, তাহলে ধরো যে এটা 1 নাম্বার ফ্যাক্টর, এটা 2 নাম্বার ফ্যাক্টর, এটা 3 নাম্বার ফ্যাক্টর, এটা 4 নাম্বার ফ্যাক্টর, ঠিক আছে? ফুল পরে টুপ করে, এই কথাটা তোমরা দুবার বলে নাও নিজে নিজেই, মনের মধ্যে বলো একবার যে ফুল পরে টুপ করে, ঠিক আছে? ফুল পরে টুপ করে, এগুলোর ফুল মিনিংটা আমরা এখন পড়বো। দেখো খুবই ইম্পর্টেন্ট, যদি তোমাকে বলা হয় 3 নম্বর ফ্যাক্টর কোনটা, টুপ যেন তোমার মাথায় আসে। যদি বলা হয় 2 নম্বর ফ্যাক্টর কোনটা, পরে যেন তোমার মাথায় আসে, ঠিক আছে? ফুল পরে টুপ করে। তাহলে ফুল দিয়ে তোমার পড়বা হচ্ছে, দেখো কি পড়বা?
ফাইব্রিনোজেন। নামগুলো একটু কঠিন আসবে, যারা ফার্স্ট ইয়ার আসতো নামগুলো একটু কঠিন লাগবে, এই কারণে আসলে এভাবে বলা। দেখো তাহলে ফুল দিয়ে তোমার কি পড়বা ফাইব্রিনোজেন, পরে দিয়ে কি পড়বা প্রোথ্রম্বিন। একটু পরে দিয়ে কি পড়বা প্রোথ্রম্বিন, ঠিক আছে। তারপরে টুব দিয়ে কি পড়বা থ্রম্বোপ্লাস্টিন। এখানে একটু থ্রম্বোপ্লাস্টিন। এখানে একটা বিষয় দেখো যে তোমাদের অনেকেই মনে হইতে পারে, দেখো ফুল দিয়ে ফাইব্রিনোজেন, ফুল ফর ফাইব্রিনোজেন, পরে দিয়ে কি বললাম প্রোথ্রম্বিন, টুব দিয়ে থ্রম্বোপ্লাস্টিন। এখানে ট দিয়ে তোমার ওখানে আসলে এখানে টি উচ্চারণ হচ্ছে, তো ইংলিশটা লিখলে তুমি এটা ক্লিয়ার হবা। দেখো অনেকেই মনে করতে পারো এখানে তো ট এর সাথে থ এর মিল নাই, তো এটার ইংলিশ স্পেলিংটা হচ্ছে এরকম THROM থ্রম্বোপ্লাস্টিন, ঠিক আছে, থ্রম্বোপ্লাস্টিন। তো এই যে এখানকার তোমার টি দিয়ে ওই কথাটা মনে রাখবা, ঠিক আছে, যে ট ফর টি, তাহলে থ্রম্বোপ্লাস্টিন, ঠিক আছে। তাহলে তোমার ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন এবং লাস্টের পরে দিয়ে হচ্ছে ক্যালসিয়াম আয়ন, ঠিক আছে, লাস্টের পরে দিয়ে হচ্ছে ক্যালসিয়াম। ইম্পর্টেন্ট নৈবেত্তিক আসতে পারে যে রক্ত জমাট বাঁধায় আমাদের যে দেহের মধ্যে অনেক আয়ন আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, বিভিন্ন আয়ন আছে, তাই না। তো রক্ত জমাট বাঁধাতে কোন আয়নটা ভূমিকা রাখে? ক্যালসিয়াম আয়ন। খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা অবশ্যই মনে রাখবা। তাহলে কি বললাম, রক্ত জমাট বাঁধাতে কোন আয়নটা হেল্প করে? ক্যালসিয়াম আয়ন হেল্প করে। বুঝতে পারছো? রক্ত জমাট বাঁধাতে কোন আয়ন হেল্প করে? ক্যালসিয়াম আয়ন হেল্প করে। এই পর্যন্ত কি বুঝছো? দেখো আবার বলতেছি, আমি কেবল 13টার মধ্যে 4টা পড়াইলাম। ফুল পরে টুপ করে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, ফুল দিয়ে ফাইব্রিনোজেন, পরে দিয়ে প্রোথ্রম্বিন, টুপ দিয়ে থ্রম্বোপ্লাস্টিন, TH দিয়ে শুরু হয়েছে এখানে থ্রম্বো, টুপ, আর পরে দিয়ে ক্যালসিয়াম আয়ন, ঠিক আছে। এই পর্যন্ত কি বুঝছো? সাদিয়া আফরোজ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপু বলো তো এই পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো বা কোনো সমস্যা আছে কিনা একটু জানাও। এই প্রথম চারটাই কিন্তু তোমার মেইন ফ্যাক্টর। তোমাদের আগেও বললাম যে তোমার প্রথম 13টি ফ্যাক্টর টোটাল, কিন্তু প্রথম যে 4টা ফ্যাক্টর, এই 4টাই কিন্তু তোমার হচ্ছে মেইন ফ্যাক্টর, ঠিক আছে। এই কারণে এগুলো ভোলাই যাবে না। এই 4টা ফ্যাক্টরে মূলত আমাদের দেহের মধ্যে কোনো কারণে যদি ইনজুরি হয়ে যায়, হাত কেটে যায়, পা কেটে যায়, এরাই প্রথমত ভূমিকা রাখে। 13টা ফ্যাক্টরও ভূমিকা রাখে, ওরাও ভূমিকা রাখে, কিন্তু মেইনলি এরা ভূমিকা রাখে। এই কারণে আমরা এগুলো আগে পড়বো। বুঝতে পারছো কি? এই পর্যন্ত ফুল পরে টুপ করে নিজে নিজে মনের মধ্যে পড়ো যে ফুল পড়তেছে টুপ করে, ঠিক আছে, গাছ থেকে। তাহলে তোমার ফুল দিয়ে ফাইব্রিনোজেন, পরে দিয়ে প্রোথ্রম্বিন, তারপরে তোমার কি টুপ দিয়ে থ্রোম্বোপ্লাস্টিন, পরে দিয়ে ক্যালসিয়াম আয়ন। কোন আয়নটা রক্ত জমাট বাঁধাতে হেল্প করে? আমাদের ক্যালসিয়াম আয়ন হেল্প করে, ঠিক আছে। এই 4টা হইল, ওকে, বুঝছো? ওকে, এরপরে দেখো আমি তোমাদের দেখো এটা একটু মিশাই দেই। দেখো এটা মিশাই দিলাম। তার আগে একটু কথা বলে নেই। দেখো আরেকটা কথা বলে নেই যে তোমরা একটা জিনিস মনে রাখবা, এই ফ্যাক্টরগুলো রক্তের মধ্যে কিন্তু থাকে, দেহের মধ্যে থাকতেছে, তাই না, দেহের মধ্যে থাকে। দেখো দেহের মধ্যে থাকে, তাহলে কি তারা কি দেহের মধ্যে সক্রিয় হয়ে থাকে নাকি নিষ্ক্রিয় হয়ে থাকে? তোমরা একটু বলো তো। এই যে ফ্যাক্টরগুলো তোমাদের বললাম, এই ফ্যাক্টরগুলো কি তোমার দেহের মধ্যে সক্রিয় ফর্মে থাকে নাকি নিষ্ক্রিয় ফর্মে থাকে? মানে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর এগুলো। তোমাদের কি বললাম? এগুলো হচ্ছে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর, রক্ত জমাট বাঁধায় এগুলা। তো এই ফ্যাক্টরগুলো দেহের মধ্যে কি তোমার সক্রিয় মানে অ্যাক্টিভ ফর্মে থাকে নাকি প্যাসিভ ফর্মে থাকে? মানে সক্রিয় হয়ে থাকে নাকি নিষ্ক্রিয় হয়ে থাকে? বলো তো। নিষ্ক্রিয়, হ্যাঁ ফারিয়া ঠিক বলছো আপু, এগুলো নিষ্ক্রিয় হয়ে থাকে। কেন? দেখো তোমার যদি এগুলো দেহের মধ্যে মানে আমাদের রক্তনালীর মধ্যে যদি এগুলো সক্রিয় হয়ে থাকতো, তাহলে কিন্তু রক্তনালীর মধ্যেই তারা কি আমাদের রক্তগুলোকে কি করতো? জমাট বাঁধায় ফেলতো না? বলো,
দেহের মধ্যে জমাট বাঁধায় ফেলতো না, রক্তনালীর মধ্যে রক্তগুলোকে জমাট বাঁধায় ফেলতো, এই কারণে এগুলো কিন্তু তোমার কি ফর্মে থাকে, নিষ্ক্রিয় ফর্মে থাকে। বুঝতে পারছো? এগুলো হচ্ছে তোমার নিষ্ক্রিয় ফর্মে থাকে। আশা করি বুঝতে পারছো। তো নিষ্ক্রিয় ফর্মে থাকে, এখানে আরেকটা কয়েকটা কথা আমি তোমাদের বলবো। দেখো নিষ্ক্রিয় ফর্মে থাকার কয়েকটা তোমার চেনার ওয়ে আছে। দেখো তুমি মনে রাখবা কোনো কিছু লাস্টে যদি জেন থাকে, ঠিক আছে, কোনো কিছুর লাস্টে যদি জেন থাকে তাহলে সেটাকে দ্বারা নিষ্ক্রিয় বোঝায়। দেখো ফাইব্রিনোজেন, এখানে জেন কথাটা আছে, জেন দ্বারা তুমি বুঝবা এটা নিষ্ক্রিয় ফর্ম, ঠিক আছে, জেন দ্বারা বুঝবা তুমি এটা নিষ্ক্রিয় ফর্ম। তাহলে এটা সক্রিয় হয়ে কি হবে বলো তো? এটা সক্রিয় হয়ে কি হবে বলো? ফাইব্রিনোজেন এটা কি নিষ্ক্রিয় ফর্ম। এটা যদি সক্রিয় হয় তাহলে তুমি জেনটা তুলে দাও, তাহলে সক্রিয় যদি করো তাহলে এটা কি হবে? সক্রিয় ফর্মটা কি হবে বলো? জেনটা আউট করে দিলে কি হবে? ফাইব্রিন, ঠিক আছে, ফাইব্রিন। তাহলে তোমার ফাইব্রিনোজেন, এই যে লাস্টে জেন কথাটা আছে, এই জেন থাকলে কোনো কিছু লাস্টে যদি তুমি জেন দেখো তাহলে সেটা দ্বারা কি বুঝবা? নিষ্ক্রিয় বুঝবা। এই জেনটা সরে যায় মানে যখন তোমার হাত কেটে যাবে তখন এই ফাইব্রিনোজেনটা অ্যাক্টিভ হবে, সক্রিয় হবে, সক্রিয় হয়ে কি হবে? ফাইব্রিন গঠন করবে। আর এই ফাইব্রিনটা তোমার তখন রক্ত জমাট বাঁধাতে ভূমিকা রাখবে। বুঝতে পারছো? তাহলে তোমার সক্রিয় ফর্ম হচ্ছে ফাইব্রিন আর নিষ্ক্রিয় ফর্ম হচ্ছে কি বললাম? ফাইব্রিনোজেন। এখানে আরেকটা উদাহরণ তোমাদের দেয়া যাবে। দেখো তোমরা এনজাইমের নাম শুনেছো, পেপসিনোজেন নামটা শুনছো কি তোমরা? পেপসিনোজেন, পেপসিনোজেন নামটা কি শুনছো তোমরা কখনো? পেপসিনোজেন, দেখো পেপসিনোজেন, পেপসিনোজেন এটা সবাই জানো। দেখো পেপসিনোজেন এটা একটা কি বলতো? পেপসিনোজেন এটা একটা কি? এটা একটা এনজাইম না? এনজাইম। এই পেপসিনোজেন সক্রিয় হয়ে কি হয় বলো? পেপসিনোজেন সক্রিয় হয়ে কি হয়? পেপসিন হয়ে যায়। তাহলে তুমি মনে রাখবা কোনো কিছু লাস্টে যদি জেন থাকে তাহলে এটা দ্বারা কি বোঝায়? নিষ্ক্রিয় ফর্ম বোঝায়। সক্রিয় হয়ে কি হয়ে যায়? পেপসিন হয়ে যায়। পেপসিনোজেন থেকে সক্রিয় হয়ে পেপসিন হয়, ঠিক আছে? হ্যাঁ আপু, পেপসিন। রবিউল ভাই আমি এটা পরে বুঝাচ্ছি, ফ্লাইবিন মনোমার একটু পরে, এগুলো আমরা বেসিক কথাগুলো আগে শেষ করি। তাহলে তোমার জেন থাকা মানে নিষ্ক্রিয় বোঝায়, এটা বুঝলা। এরপরে আরেকটা তোমার বুঝতে হবে যে দেখো এখানে আমি বললাম মোটামুটি সবগুলাই নিষ্ক্রিয় ফর্মে থাকে। তারপরে দেখো এখানে আরেকটা ওয়ার্ড এখানে আছে, কোনো কিছুর সামনে যদি তুমি প্রো কথাটা পাও, ঠিক আছে, কোনো কিছুর সামনে যদি তুমি প্রো কথাটা পাও, এটা দ্বারাও তুমি বুঝবা এটা আদি দশা বা নিষ্ক্রিয় দশা, ঠিক আছে। কোনো কিছুর সামনে যদি তুমি প্রো কথাটা পাও, প্রো, তাহলে তুমি বুঝবা এটা তোমার আদি দশা বা নিষ্ক্রিয় দশা, ঠিক আছে। এখন বর্তমানে কিন্তু গেমের ক্ষেত্রে আবার এটা উল্টা, তাই না? গেমে কিন্তু অনেকে বলে প্রো প্লেয়ার, প্রো প্লেয়ার মানে অনেক ভালো প্লেয়ার বোঝায়, কিন্তু আমাদের বায়োলজির ভাষায় অর্থাৎ আমার মেডিকেল সায়েন্সের ভাষায় প্রো কথাটা দ্বারা হচ্ছে ইনঅ্যাক্টিভ বা আদি দশা বোঝায়, ঠিক আছে, ইনঅ্যাক্টিভ বা আদি দশা বোঝাচ্ছে। তাহলে তোমার দেখো এখানে প্রো থ্রম্বিন কথাটা লেখা আছে, তাহলে প্রো মানে আমি কি বললাম? আদি দশা। প্রো মানে বললাম যে আদি দশা। তাহলে তুমি আদিকাল মানে ছোটবেলায় তুমি কি বেশি সক্রিয় থাকো নাকি বড় হয়ে সক্রিয় হয়ে যাও? বড় হয়ে। তাহলে আদি দশাটা কি? নিষ্ক্রিয় দশা বা ইনঅ্যাক্টিভ দশা, তাই না? তাহলে প্রো এখানে সামনে আসছে প্রোথ্রম্বিন, তাহলে এটাও কি? নিষ্ক্রিয় বা আদি দশা। কারণ রক্তের মধ্যে যখন সেটা ছিল তখন কি হয়েছিল? প্রোথ্রম্বিন হয়েছিল। যখন তোমার রক্ত হাত কেটে যাবে, রক্ত বের হবে, সক্রিয় হয়ে কি হয়ে যাবে সেটা একটু পড়তে হবে। সক্রিয় হয়ে কি হয়ে যায় বলো তো, কেউ কি জানো? প্রোথ্রম্বিনটা সক্রিয় হয়ে কি হয়ে যায়? প্রোথ্রম্বিনটা সক্রিয় হয়ে কি হয়ে যায় তোমরা সবাই জানো, জাস্ট আমি বললাম সামনের এই কথাটা আউট করে দিবা তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সক্রিয় হয়ে কি হয়ে যায়? থ্রম্বিন হয়ে যায়। প্রোর কথাটা আউট করে দিবা। তোমরা হচ্ছে প্রোক্যারিওটিক নাম শুনছো, আদি কোষের ইংলিশ নাম কি? প্রোক্যারিওটিক। যে প্রো কথাটা সামনে কিন্তু আছে প্রো, তাহলে প্রো দ্বারা বোঝায় আদি দশা। তাহলে সক্রিয় দশা হইলে প্রো কথাটা আউট হয়ে যায়। তাহলে প্রোথ্রম্বিন থেকে সক্রিয় হয়ে কি হয়ে যাবে? থ্রম্বিন হয়ে যাবে। বুঝতে পারছো? এ পর্যন্ত সবাই একটু বলো। তাহলে আমরা হচ্ছে এই যে রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টরগুলো, সেই ফ্যাক্টরগুলোর নিষ্ক্রিয় ফর্মগুলো দেখলাম এবং সেগুলো সক্রিয় হয়ে কি হয় সেগুলো দেখলাম, ঠিক আছে। হ্যাঁ জয় ভাইয়া ঠিক আছে, তিথি ঠিক আছে, আপু, ফারিহা, রবিউল, সাদিয়া আফরোজ। বুঝতে পারছো না? এই পর্যন্ত চারটা প্রধান ফ্যাক্টর আমরা পড়ে নিলাম ফুল পরের টুপ করে, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রোমোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন। এরপরের আমরা 5 থেকে শুরু করব। দেখো
সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, এরপরে নামগুলো একটু কঠিন টাইপের আসবে, কিন্তু এই 4টা নাম ভোলাই যাবে না। তোমার যদি প্রশ্ন হয় যে রক্ত জমাট বাঁধার 4 নম্বর ফ্যাক্টর কোনটা, তোমাকে বলতে হবে ক্যালসিয়াম আয়ন। রক্ত জমাট বাঁধার 3 নম্বর ফ্যাক্টর কোনটা, থ্রোম্বোপ্লাস্টিন, তোমার বাদ পারতে হবে এভাবে বলতে, ঠিক আছে। 2 নম্বর কোনটা, প্রোথ্রম্বিন। 1 নম্বর কোনটা, ফাইব্রিনোজেন, এভাবে তোমারে পারতে হবে। তাহলে এরপরে আমরা আসি 1 2 3 4 হয়ে গেল, এবং সক্রিয় ফর্ম এবং নিষ্ক্রিয় ফর্ম আমাদের হয়ে গেল। এরপরে আমরা আসবো হচ্ছে পরের গুলোতে। দেখো পরের গুলো 5 নম্বর, তারপরে তোমার 6 নম্বর, তারপরে 7 নম্বর, তারপরে 5 6, একটু ভুল হয়ে গেল নাম্বারিংটা, 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8। এই পরের 4টা আমরা এখন পড়বো, ঠিক আছে। দেখো তাহলে ফুল পরে টুপ করে এই 4টা হইলো। এরপরে তোমরা পড়বা কিভাবে, প্রো, ওকে একটু অন্য কালার ইউজ করে, ফুল পরে টুপ করে প্রথম 4টা হইলো। এরপরে তোমরা পড়বা প্রো নাইপ্রো, একটু আচ্ছা, প্রো নাই প্রো, ঠিক আছে। তাহলে কি বললাম, ফুল পরে টুপ করে প্রথম 4টা হইলো। এরপরে আমরা পড়বো হচ্ছে প্রো নাই প্রো। আচ্ছা বাংলাতেই লিখি, দেখো প্রো, তারপরে নাই, তারপরে হচ্ছে এখানে আবার প্রো, প্রো নাই প্রো। তো এই তোমাদের বইয়ের মধ্যে দেখবা অনেক কঠিন কঠিন নামগুলো দিয়ে আছে এখানে, প্রো নাই প্রো দিয়ে। আমরা সহজে মনে রাখবো প্রথম ওয়ার্ডগুলা, ঠিক আছে। আগে লিখে নেই ফুল মিনিংটা কি, তারপরে তোমরা বুঝতে পারবে সহজেই। প্রো দিয়ে লেখা আছে এখানে তোমার প্রো, প্রো অ্যাক্সিলারিন, ঠিক আছে। প্রো দিয়ে লেখা আছে তোমার, প্রথম প্রো দিয়ে লেখা আছে প্রো অ্যাক্সিলারিন, তারপরে এটাতে লেখা আছে তোমাদের বইয়ের ক্ষেত্রে লেখা আছে অ্যাক্সিলারিন, কিন্তু দেখো আমি এখানে লিখে রাখছি নাই। এইটা আসলে তোমার বিষয়টা হচ্ছে এরকম, আমি তোমাদের বোঝাচ্ছি তার আগে লিখে নেই। এটা আসলে ডাজ নট এক্সিট, মানে এটার অস্তিত্ব নাই, ঠিক আছে। এই কারণে আমি লিখছি দেখো নাই। প্রো নাই প্রো, পরের 3টা 5 6 7, প্রো নাই প্রো। প্রথম প্রো দিয়ে প্রো অ্যাক্সিলারিন, একটু ওয়ার্ডগুলো কঠিন হচ্ছে, দেখো প্রো অ্যাক্সিলারিন, তারপরের নাই দিয়ে আছে তোমার, এটা আমাদের অস্তিত্ব নাই, ডাজ নট এক্সিট, যেটা তোমার প্রকল্পিত হিসেবে আমরা ধরে নিতে পারি। অর্থাৎ কেউ বলেছে আছে, কেউ বলেছে নেই। এই ক্ষেত্রে আমরা এটাকে তোমার বইয়ের মধ্যে তোমাদের দেখবা প্রকল্পিত লেখা আছে, ঠিক আছে। প্রকল্পিত লেখা আছে তোমাদের বইয়ে, দেখবা প্রকল্পিত লেখা আছে তোমাদের বইয়ের মধ্যে, এটা লেখা আছে প্রকল্পিত, ঠিক আছে। তাহলে দেখো শেষ করে নেই, তারপরে বলতেছি। পরের প্রো দিয়ে প্রো কনভার্টিন, ঠিক আছে। তাহলে প্রথম 4টা হইলো। এরপরে তোমার প্রো নাই প্রো, প্রথম প্রো দিয়ে কি বললাম, প্রো অ্যাক্সিলারিন, পরের নাই দিয়ে তোমার ডাজ নট এক্সিট। তোমার যদি প্রশ্ন হয় যে কোন ফ্যাক্টরটা আমাদের দেহে নেই, কোন ফ্যাক্টরটা আমাদের দেহের মধ্যে অস্তিত্ব নেই, তুমি কত নম্বর বলবা, দেখো 6 নম্বর বলবা, প্রো নাই ডাজ নট এক্সিট, ঠিক আছে, আমাদের দেহে এর অস্তিত্ব নাই। তাহলে তোমার কত নম্বর ফ্যাক্টরের অস্তিত্ব নাই, 6 নম্বর ফ্যাক্টরের অস্তিত্ব নাই। তাহলে প্রথম 5 নম্বর ফ্যাক্টরের ক্ষেত্রে কি বলা হয়েছিল, প্রো, 7 নম্বর ফ্যাক্টরের ক্ষেত্রে বলা হয়েছে প্রো। তাহলে দুইটাই প্রো। এখন কোন প্রো দিয়ে কি বোঝাবে, এটা তোমাদের আবার উল্টাপাল্টা হয়ে যেতে পারে। দেখো প্রথম প্রো দিয়ে লেখা আছে প্রো অ্যাক্সিলারিন, পরের প্রো দিয়ে লেখা আছে দেখো প্রো কনভার্টিন, তাই না। প্রথম প্রো দিয়ে লেখা আছে প্রো অ্যাক্সিলারিন, পরের প্রো দিয়ে লেখা আছে প্রো কনভার্টিন, আর 6 নম্বরটাতে নাই, ডাজ নট এক্সিট, ঠিক আছে। প্রকল্পিত কল্পনা করতেছে, ঠিক আছে। তাহলে দেখো বিষয়টা, এখানে একটা কথা বলি তোমাদের, তোমরা সবাই জানো এক্সেস মানে কি বলতো,
এক্সেস করা মানে কি? কোনো কিছুতে এক্সেস দেওয়া মানে কি বলে এটাকে বলো তো, তোমরা তোমাদের কেউ জানো কিনা? কোনো কিছুতে এক্সেস দেওয়া মানে কি? তাকে প্রবেশের অধিকার দেওয়া। বিভিন্ন সাইট আছে না অনলাইনে যে তোমার এক্সেস দেয়, তোমার অধিকার দেয় প্রবেশ করার। তারপরে না তুমি সেখানে যে বিভিন্ন কিছু দেখো, বিভিন্ন ডাউনলোড দাও, বিভিন্ন সাইটে ঢোকো, তাই না বিষয়টা? অর্থাৎ তোমার প্রথমে একটা জায়গায় এক্সেস দিতে হবে, তোমাকে সুযোগ দিতে হবে, তারপরে তুমি সেটাকে কি করবা, সেই সুযোগ কাজে লাগায় বিভিন্ন কাজ করবা। তাহলে প্রথম প্রো দিয়ে তোমার কি হবে? দেখো এক্সেস মানে তোমাকে প্রবেশ করার অধিকার দিচ্ছে, তাহলে প্রথম মানে তোমার 5 নম্বর প্রো দিয়ে কি বোঝাবে? এক্সেস। তাহলে তুমি কোনো একটা জায়গায় এক্সেস মানে প্রবেশ করার অধিকার পাইলেই না তুমি বিভিন্ন জায়গাতে কনভার্ট হইতে পারবা। প্রথমেই কি তুমি কনভার্ট হইতে পারবা? বলতো বলতো তোমার প্রথমেই কি তুমি কনভার্ট হইতে পারবা, নাকি তোমাকে প্রথমে এক্সেস দিতে হবে? অর্থাৎ তুমি ধরো একটা কাজের লোক নিবা তোমার কোম্পানিতে, তাহলে তুমি তাকে তোমার কোম্পানি থেকে কি করলা? এক্সেস দিলা। তারপরে তার কাজ অনুযায়ী তাকে বিভিন্ন তার দক্ষতা অনুযায়ী বিভিন্ন সেক্টরে তাকে কি করলা? কনভার্ট করলা। তাহলে প্রথম প্রো দিয়ে কি বুঝলা? প্রো এক্সিলারিন। আমি এটাই বোঝাচ্ছি, প্রথম প্রো দিয়ে হচ্ছে প্রো এক্সিলারিন, পরের প্রো দিয়ে হচ্ছে প্রো কনভার্টিন। বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও এই পর্যন্ত। বলো তো একটু তোমরা যে এটা মনে রাখার বিষয়টা তোমরা বুঝতে পারছো কিনা। তোমার যদি বলা হয় যে 7 নম্বর ফ্যাক্টর কোনটা? প্রো কনভার্টিন, নট প্রো এক্সিলারিন। যদি তোমার বলা হয় 5 নম্বর ফ্যাক্টর কোনটা? প্রো এক্সিলারিন। এটা উল্টাপাল্টা হয়ে যেতে পারে, এই কারণে তোমারে বললাম প্রথমে তোমারে কি করতে হবে? এক্সেস দিতে হবে, তারপরে তোমাকে কি করবে? কনভার্ট করবে, তাই না? হ্যাঁ, এক্সেস ফার্স্টলি। ঠিক আছে, পিয়াসা ঠিক আছে, তিথি আপু ঠিক আছে, রবিউল ভাই ঠিক আছে, জয় ঠিক আছে। সবাই একটু জানো এটা কি বুঝতে পারছো কিনা? এই জায়গাতে উল্টাপাল্টা হয়ে যাবে, প্রথম প্রো দিয়ে কি আর পরের প্রো দিয়ে কি, দুইটাই তো প্রো। 5 নম্বর ফ্যাক্টর কি? প্রো কনভার্টিন নাকি প্রো এক্সিলারিন? প্রো এক্সিলারিন। প্রথমে এক্সেস দিতে হবে, তারপরে সেটাই কি করতে হবে? কাজে লাগিয়ে সেটাই কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে পরের প্রো দিয়ে তোমার প্রো কনভার্টিন। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে তোমার 5, 6, 7 আমাদের গেল। এরপরে দেখো আমরা পরের গুলো পড়বো। 8টা ফ্যাক্টর আমাদের পড়া হইল, এরপরের ফ্যাক্টর গুলো আমরা পড়বো এখন। আট নম্বর ফ্যাক্টরটা আমরা এখন পড়বো। তাহলে তোমার ফুল পরে টুক করে প্রো নাই প্রো 7টা শেষ। ওকে, এরপরে 8 নম্বর ফ্যাক্টর থেকে আমরা শুরু করব। 8 নম্বর ফ্যাক্টর, তারপরে তোমার কি 9 নম্বর ফ্যাক্টর, 10 নম্বর ফ্যাক্টর, তারপরে তোমার হচ্ছে 11 নম্বর ফ্যাক্টর। এই তো 9, 10, 11 একবারে পড়ে ফেলবো আমরা। দেখো তাহলে এরপরে আসি আমরা। এই পর্যন্ত বুঝতে পারছো না? আব্দুর রহমান ওকে ভাই বুঝতে পারছো? জয়শ্রী ঠিক আছে, ফারিয়া ঠিক আছে, শোভা ঠিক আছে আপু। নোমান ক্লাস করতেছো না কেন তুমি নিয়মিত? আচ্ছা, এরপরে দেখো খুবই ইম্পর্টেন্ট, এখানে খুবই ইম্পর্টেন্ট কিছু বুঝতে হবে। প্রো নাই প্রো গেল, এরপরে দেখো আমরা এখানে পড়বো একটু কঠিন টাইপের নামগুলো, আর একটু তবে সহজ মনে রাখা। অ্যান্টি 8 নম্বর ফ্যাক্টর লিখতেছি, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। ঠিক আছে, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ। তাহলে 8 নম্বর ফ্যাক্টরের নাম হচ্ছে অনেক বড়, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ। আমি তোমাদের বোঝাচ্ছি, টেনশন করার কিছু নাই। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, ঠিক আছে। এরপরে দেখো 9 নম্বর ফ্যাক্টর। 9 নম্বর ফ্যাক্টর আমরা কি পড়বো সেটাও পড়ে ফেলি, তারপরে আমি বোঝাই তোমাদের। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, ঠিক আছে। 9 নম্বর ফ্যাক্টর হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি। তোমাদের বইয়ে এই অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি কে অন্য নামে দেয়া আছে, দেখো সেটাও আমি লিখতেছি। এই জায়গায় তোমার বলা আছে এই ফ্যাক্টরের একটা নাম হচ্ছে তোমার ক্রিস্টমাস ফ্যাক্টর, ঠিক আছে। ক্রিস্টমাস ফ্যাক্টর, তাহলে এটার আরেকটা নাম তোমাদের বইয়ে এটাই দিয়ে আছে যে ক্রিসমাস ফ্যাক্টর। ক্রিসমাস ফ্যাক্টর বা এটার আরেকটা নাম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি।
তুমি এভাবে মনে রাখবা, ফুল পরে টুপ করে প্রো নাই প্রো, তারপরে এ অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, তারপরে হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি। এটার আরেকটা নাম হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। আমি এই হিমোফিলিয়া কি আলোচনা করতেছি, টেনশন নিও না। দেখো তাহলে তোমার কি বললাম, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ হচ্ছে 8 নম্বর ফ্যাক্টর, 9 নম্বর ফ্যাক্টরের নাম কি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, ঠিক আছে বি। এরপরে এ বি, এরপরে তোমার সিরিয়াল আসার কথা কি ছিল, সি, তাই না? এরপরে কি হওয়ার কথা ছিল, যে সি হওয়ার কথা ছিল, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে একটু লাইনটা একটু ইয়ে করে তোমরা পড়বা। দেখো এরপরে এ বি, এরপরে তুমি এখানে পড়বা হচ্ছে এস, ঠিক আছে এস পড়বা, এরপরে তুমি এখানে সি পড়বা। কি বললাম, এ বি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, তারপরে হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, ঠিক আছে। এরপরে হওয়ার কথা ছিল তোমাদের সিরিয়াল হইলে এ বি সি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তোমার বইয়ে এস দিয়ে একটা ফ্যাক্টরের নাম লেখা আছে, এস অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ 8 নম্বর, বি হচ্ছে তোমার 9 নম্বর, বি এর অপর নাম লেখা আছে ক্রিসমাস ফ্যাক্টর। এরপরে তোমার 10 নম্বর 8 9, ও সরি এখানে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, যেখানে 8 তারপরে 9, এটা তোমার কি 10, এটা 10 তারপরে এটা 11, তাই না? একটু উল্টাপাল্টা হয়ে গেছিল সিরিয়ালটা, এটা 8 তারপরে এটা কি 9, তারপরে এটা 10, তারপরে এটা 11। তোমার তাহলে কি বললাম, 8 নম্বর ফ্যাক্টর হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, 9 নম্বর হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, 10 নম্বরে তোমার অনুপাতে তোমরা ভাবতা যে সি হওয়ার কথা ছিল, এ বি সি, কিন্তু 10 নম্বরে তোমার সি না হয়ে আমি কি বললাম, এস, এস দিয়ে তোমার বইয়ে যে ফ্যাক্টরের নাম লেখা আছে তার নাম তোমার স্টুয়ার্ট ফ্যাক্টর। কি বললাম, স্টুয়ার্ট ফ্যাক্টর। এটা একটু কষ্ট করে পড়তে হবে। দেখো তাহলে কি বললাম, বুঝতে পারছো কি, যে তোমার এ হচ্ছে 8, বি হচ্ছে 9, এরপরে 10 নম্বরে তোমার সি হওয়ার, তোমাদের সবার ভুলে সি চলে আসার কথা 10 নম্বরে, 10 নম্বরে না হয়ে সিটা কত নম্বর হয়েছে, 11 নম্বরে। 11 নম্বরে তুমি আবার পড়বা কি, দেখো একটু আমি এটার টেকনিক তোমাদের বলতেছি, টেনশন করো না। 11 নম্বরে তুমি তখন পড়বা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি, ঠিক আছে? বুঝতে পারছো কিনা একটু বলো তো। যে আবারও বলতেছি, 8 নম্বর হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, হিমোফিলিয়া কি এগুলো আমি আলোচনা করব এখনই। 9 নম্বর হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, এরপরে তোমাদের অনুপাতে হওয়ার কথা ছিল অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি। এবিসি সিরিয়াল না হয়ে বইয়ের মধ্যে 10 নম্বর ফ্যাক্টর হিসেবে দেওয়া আছে স্টুয়ার্ট ফ্যাক্টর, স্টুয়ার্ট ফ্যাক্টর। তাহলে তুমি জাস্ট মনে রাখবে এইভাবে, বিএসসি, বিএসসি এইভাবে মনে রাখো, যে এ প্রথমে 8 নম্বর, তারপরে কি এই যে 9 থেকে শুরু হয়ে দেখো বি, তারপরে এখানে এস, তারপরে সি। অনেকেই বলে না যে বিএসসি, অনেকে বলে না বিএসসি ইঞ্জিনিয়ার, সে হচ্ছে ছেলে হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার, মেয়ের পক্ষ থেকে বলে না যে বিএসসি ইঞ্জিনিয়ার অনেক হাইফাই বিষয়, তাই না? বিএসসি ইঞ্জিনিয়ার অনেক হাইফাই পাত্র, মেয়েদের ক্ষেত্রে এটা অনেকে তোমার গ্রামে বিভিন্ন জায়গায় বলে না বিষয়টা, বিএসসি ইঞ্জিনিয়ার ছেলে হাইফাই বিষয়, হাইফাই ব্যাপার, তাই না? বিএসসি ইঞ্জিনিয়ার জামাই পাবা, হাইফাই বিষয়। তো যাই হোক, এদিকে আমরা এখন যাচ্ছি। তো এখানে দেখো 8 নম্বর কি বললাম, ফ্যাক্টর এ, 9 নম্বর কি হচ্ছে ফ্যাক্টর বি, এবং এখান থেকে তুমি সিরিয়ালটা পড়বা কিভাবে, যে বিএসসি, এখান থেকে পড়ে ফেলবা বি এস সি, তাই না? যে বলে না বিএসসি ইঞ্জিনিয়ার হাইফাই বিষয়, বিএসসি ইঞ্জিনিয়ার বাবা হাইফাই কারবার, তাই না? বিএসসি ইঞ্জিনিয়ার হাইফাই বিষয়, অনেক ভালো জামাই, বিষয়টা এরকম। তো দেখো তাহলে কি বললাম, 8 নম্বর হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, 9 নম্বর হচ্ছে তার সিরিয়ালে বি, এটাকে আরেকটা নাম বলা হয়েছে ক্রিসমাস ফ্যাক্টর, ক্রিসমাস ফ্যাক্টর আমি আলোচনা করতেছি এখনই। এরপরে আমি যা সিরিয়ালটা তোমাদের মনে রাখার জন্য বলতেছি। বি এর পরে চলে আসছে কে, বিএসসি, একবারে পড়ে ফেলবো বিএসসি, বিএসসি ইঞ্জিনিয়ার হাইফাই কারবার, তাই তো? তাহলে বি দিয়ে তোমার অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, এস দিয়ে তোমার স্টুয়ার্ট ফ্যাক্টর, নতুন একটা ফ্যাক্টর স্টুয়ার্ট ফ্যাক্টর, এরপরে সি দিয়ে হচ্ছে কি বললাম, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি, ঠিক আছে? তাহলে তোমার অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি কিন্তু 10 নম্বর ফ্যাক্টর না, কত নম্বর ফ্যাক্টর, 11 নম্বর ফ্যাক্টর। বুঝতে পারছো কি? এই পর্যন্ত একটু বলো তোমরা এই প্যাটার্নটা কি বুঝতে পারছো কিনা,
টেকনিকটা, এই টেকনিকটা কি বুঝতে পারছো? একটু জানাও যে 8 নম্বর হচ্ছে এ, 9 নম্বর হচ্ছে বি, এরপরে তোমরা সিরিয়ালে পড়ে ফেলবা বিএসসি ইঞ্জিনিয়ার হাইফাই কারবার, তাই তো? হাইফাই কারবার। আমি হাজির। মুশফিক কই ছিল এতক্ষণ? বুঝছো এই পর্যন্ত? একটু জানাও। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই অংশটা, খুবই ইম্পর্টেন্ট। অ্যাডমিশন একাডেমিক সব জায়গা থেকে আসে, এই জায়গা থেকে। রেজওয়ান বিএসসি হাইফাই, হ্যাঁ এইটাই আমাদের এখন লাগবে। দেখো হাইফাই। আচ্ছা তোমরা কি হিমোফিলিয়া এই এই অসুখটা সম্পর্কে তোমাদের কি কখনো নাম শুনছো? এই অসুখটা বা পরিচিতি আছে? কেউ কি জানো হিমোফিলিয়া মানে কি? জানাও দেখি, কেউ কি জানো নাকি? এই যে আমি এখানে বললাম অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, আমাদের একটা অসুখের নাম হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া এটা সম্পর্কে তোমরা কি জানো? একটু জানাও দেখি, কেউ কি জানো কিনা? হিমোফিলিয়া, হিমোফিলিয়া এই অসুখটা সম্পর্কে কেউ কি জানো? হিমোফিলিয়া, হিমোফিলিয়া এই অসুখটা, এই ডিজিজটা তোমরা কি পরিচিত ডিজিজ? কখনো কি নাম শুনছো হিমোফিলিয়া সম্পর্কে? দেখো এই ডিজিজের সাথে কিন্তু এই ফ্যাক্টরগুলো সম্পর্কযুক্ত, ঠিক আছে? তাহলে তুমি বুঝতে পারতেছো এই ফ্যাক্টরগুলো কিসের? রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর। তাহলে এই ডিজিজটা রক্তের সম্পর্কিত ডিজিজ, মানে রক্ত জমাটে ঝামেলা এই টাইপেরই হবে, তাই না? ব্লিডিং ডিসঅর্ডার, হ্যাঁ রেজওয়ান ঠিক আছে, ব্লিডিং ডিসঅর্ডার। দেখো আমি এখানে এখন তোমরা অটোমেটিক বুঝতে পারবা এই হিমোফিলিয়াটা হচ্ছে একটা কি বল, দেখো হিমোফিলিয়াটা হচ্ছে তোমার ব্লিডিং ডিসঅর্ডার। ব্লিডিং ডিসঅর্ডার মানে তোমার ব্লিডিং মানে কি বলতো? রক্ত ক্ষরণ, এটার ঝামেলা। ব্লিডিং মানে তো রক্তক্ষরণ। ডিসঅর্ডার মানে হচ্ছে তোমার ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে, ডিসঅর্ডার, ঠিক আছে? অর্ডার আর ডিসঅর্ডার। তাহলে তোমার এটা একটা জেনেটিক সমস্যা, জেনেটিক্যালি সমস্যা, মনে রাখবা এটা হচ্ছে একটা জেনেটিক্যালি সমস্যা। আমি মিশাই এগুলা। দেখো আমি বলতেছি তোমাদের যে এগুলো তোমার এই যে হিমোফিলিয়া সম্পর্কে একটু তোমাদের আলোচনা করি। এই হিমোফিলিয়াটা একটা হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার, ঠিক আছে? কি বললাম? ব্লিডিং ডিসঅর্ডার মানে রক্ত, এক কথায় যদি বাংলায় বলি, তোমার ধরো যে কোনো কারণে অপারেশন করতে হয়েছে, সার্জারি করতে হয়েছে, বা তোমার হচ্ছে অ্যাক্সিডেন্ট করে ক্ষত সৃষ্টি হয়েছে, হাত কেটে গেছে, পা কেটে গেছে, ইনজুরি হয়ে গেছে, তাহলে তোমার রক্ত তো বের হয়ে আসবে, তাই না? রক্ত বের হয়ে আসবে। তাহলে রক্ত বের হয়ে আসার পরে নির্দিষ্ট একটা টাইম পর কিন্তু তোমার কি রক্ত জমাট বাঁধে না? আমাদের যে দেহের যে সিস্টেম, যে ক্লটিং ফ্যাক্টর, অনুচক্রিকা, সবগুলো মিলে কি করে? রক্ত জমাট বাঁধায়, তাই না? তাহলে এই হিমোফিলিয়ার ক্ষেত্রে কি হয়? ধরো তুমি হাত কেটে গেছে, তোমার রক্ত বের হয়ে গেছে, কিছুক্ষণ পরে দেখবা অটোমেটিক সেখানে কি রক্ত জমাট বেঁধে যায়, রক্ত জমাট বেঁধে যায়। কিন্তু এই হিমোফিলিয়া পেশেন্টদের ক্ষেত্রে এই রক্ত জমাট ভালো মতো বাঁধে না, ঠিক আছে? সেই বিষয়টা হচ্ছে ব্লাড। আমি যদি তোমাদের বলি, দেখো যে ব্লাড কি হয় হিমোফিলিয়ার ক্ষেত্রে? ব্লাড ডাজ নট ক্লটিং প্রপারলি, ঠিক আছে? ইংলিশে বললাম, সমস্যা নাই। কথাটা কি বুঝতে পারছো কিনা একটু বলো। হিমোফিলিয়া সম্পর্কে আমি তোমাদের বললাম যে এটা কি বললাম, কোনো কারণে ধরো তুমি অপারেশন করতে গেছো, সার্জারি করতে গেছো, এখন ডক্টর তোমার হচ্ছে জানে না তোমার হিমোফিলিয়া তুমি পেশেন্ট, তখন কি হবে? সার্জারি করার পরে সেগুলো তো রক্তপাত বন্ধ করার জন্য বিভিন্ন তোমার কি সেখানে ডাক্তার পন্থা হয়ে তোমার কি অ্যাপ্লাই করবে। এখন সে যদি না জানে তোমার হিমোফিলিয়া ছিল, তাহলে কি অনেক ব্লাড বের হইতেই থাকবে, বের হইতেই থাকবে। এই জন্য তোমার কি অপারেশন করার আগে ডাক্তাররা কি সে কি হিমোফিলিয়ার পেশেন্ট কিনা এগুলো টেস্ট করার পরে শুরু করে। কারণ অপারেশন করার পরে ধরো যে কোনো কারণে রক্ত জমাট বাঁধতেছে না, তখন তোমার কি একটা বিপদের সম্মুখীন হয়ে যাবে। যেহেতু তোমার ব্লাড ডাজ নট ক্লটিং প্রপারলি, মানে ভালো মতো ব্লাড গুলো জমাট বাঁধে না। তোমার হাত কেটে গেছে, তাহলে তোমার যদি স্বাভাবিক সময়ে তোমরা এটাও জানো যে ব্লাড ক্লটিং এবং ব্লাড তোমার ব্লিডিং, ব্লিডিং টাইম এবং ক্লটিং টাইম, এটা তোমাদের হয়তো বলেছিলাম, এখানে আবার একটু বলতেছি। দেখো যে ব্লিডিং টাইম, ব্লিডিং টাইম মানে রক্তক্ষরণকাল। রক্তক্ষরণকালের সময় ধরো কত? 1 থেকে 4 মিনিট। নর্মালি তোমার রক্তক্ষরণকালের সময় হচ্ছে 1 থেকে 4 মিনিট, ঠিক আছে?
মানে 1 থেকে 4 মিনিট তোমার নর্মালি রক্তক্ষরণ হইতে পারে, রক্ত বের হইতে পারে, ঠিক আছে। এরপরে এটার আরেকটা টাইম আছে, দেখো রক্ত এটা আমি মিশিয়ে দেই, তাহলে তোমার কি ব্লিডিং টাইম বা ক্ষরণকাল কত বললাম, 1 থেকে 4 মিনিট। এরপরে তোমাদের যদি বলি ক্লটিং টাইম, ক্লটিং টাইম, ঠিক আছে। ক্লটিং টাইম মানে জমাট বাঁধার সময়, মানে নর্মালি তোমার রক্ত বের হয়ে যাওয়ার পরে কত মিনিটে তোমার জমাট বাঁধতে পারে। তো প্রথমে কি বললাম 1 থেকে 4 মিনিট, এই টাইমে কি হয় রক্ত বের হয়, তাহলে 4-এর পরে তুমি এভাবে মনে রাখতে পারো 5 থেকে 8 মিনিট, ঠিক আছে, 5 থেকে 8 মিনিট। বা তোমাদের বই 3 থেকে 8 মিনিট দিয়ে আছে, এক এক বই এক এক ভেরিয়েশন, বিভিন্ন জনের রক্ত আগে জমাট বাঁধে আরো পরে জমাট বাঁধে, তো নর্মাল তোমার মনে রাখবো 5 থেকে 8 মিনিট, বুঝতে পারছো। তাহলে কি বললাম যে নর্মাল তোমার রক্ত ধরো যে বের হয়ে গেছে, তোমার রক্তক্ষরণ 1 থেকে 4 মিনিট হইতে পারে। এরপরে অটোমেটিক দেখবা তোমার হাতে গোটা গোটা সৃষ্টি হয়ে গেছে, এখানে কেটে গেছে, সেখানে রক্তগুলো জমাট বেঁধে যাচ্ছে। তো জমাট বাঁধা এটা তো নর্মাল প্রক্রিয়া। কোনো কারণে ধরো যে এই যে জমাট যদি না বাঁধে, এই যে কাদের জমাট বাঁধে না, এই যে হিমোফিলিয়া যাদের অসুখ, হিমোফিলিয়া যাদের ডিজিজ, এই ডিজিজটা যাদের আছে তাদের হচ্ছে সহজে রক্ত জমাট বাঁধে না। এই কারণে আমি তোমাদের এখানে দেখো বললাম যে এটা কি ব্লাড ডাজ নট ক্লটিং প্রপারলি, মানে রক্ত ভালো মতো জমাট বাঁধে না, বুঝতে পারছো? বলো তো বুঝতে পারছো কিনা? রক্ত ব্লাড ডাজ নট ক্লটিং প্রপারলি মানে রক্ত ভালো মতো জমাট বাঁধে না এই হিমোফিলিয়া ডিজিজের ক্ষেত্রে। এটা একটা জেনেটিক্যালি ডিজিজ, ঠিক আছে, জেনেটিক্যালি ডিজিজ, যে ডিজিজটা হইলে রক্ত জমাট বাঁধে না ভালো মতো, বুঝতে পারছো কি? মাহফুজ ভাইয়া প্রেজেন্ট, বলো হিমোফিলিয়া সম্পর্কে কি ধারণা কি ক্লিয়ার হয়েছে কিনা বলো একটু। ব্লাড ভালো মতো জমাট বাঁধে না, ঠিক আছে, এই কারণে, বুঝতে পারছো কিনা? রক্ত জমাট না বাঁধলে করণীয় কি ভাই, এগুলো আমি পরে জানাবো, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু বলো। তাহলে তাহলে দেখো কি বলা আছে, হিমোফিলিয়া নামের সাথে দেখো এখানে বলা আছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, তাহলে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, তাহলে অ্যান্টি কথাটা লাগানো আছে। অ্যান্টি অ্যান্টি মানে কি করবে, তোমার হিমোফিলিয়া অসুখের ক্ষেত্রে কি রক্ত জমাট বাঁধবে না, তাই না? আর অ্যান্টি মানে কি জমাট বাঁধাবে। আর এই যে ফ্যাক্টর গুলো আমরা কিসের ফ্যাক্টর পড়তেছি, রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর পড়তেছি, তাই না? দেখো আমি একটু মিশায়ে সাইডটা মিশায়ে দেখো তোমাদের বুঝাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এই পর্যন্ত বুঝছো কিনা একটু আমাকে জানাও, রেসপন্স করো, তাহলে আমি সামনে আগাচ্ছি। এই পর্যন্ত কি বুঝছো সবাই? হিমোফিলিয়া বুঝছো? তাহলে দেখো ফ্যাক্টর 8 এর অভাবে যে রোগটা হয় তার নাম হচ্ছে কি, সেটা এখন আমরা দেখব। ফ্যাক্টর 8 এর অভাবে, এই ফ্যাক্টর 8 এর নাম কি, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, এর অভাবে যে অসুখটা হয় তার নাম হচ্ছে হিমোফিলিয়া, হিমোফিলিয়া এ। লেখাটা একটু বোঝা যাচ্ছে না? না দাঁড়ো মিশাই দেই, লেখাটা একটু ঝামেলা হচ্ছে, বুঝতে পারছি। এই যে তোমার ফ্যাক্টর 8 অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, এইটার অভাবে তোমার কি হয়, এটা যদি তোমার দেহেতে অনুপস্থিত থাকে, মানে ভালো মতো ধরো তোমার দেহের মধ্যে এই ফ্যাক্টরটা নাই বা উৎপন্ন হচ্ছে না, তাহলে তোমার এই অসুখটা হওয়ার চান্স থাকবে। সে অসুখটার নাম কি, হিমোফিলিয়া, হিমোফিলিয়া এ। সে অসুখটার নাম হচ্ছে হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া এ। ক্লিয়ার হয়েছে কি? তাহলে কোনো কারণে যদি তোমার এই যে ফ্যাক্টর এ, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ তোমার দেহে যদি ঘাটতি হয় বা উৎপন্ন কম হয় বা অ্যাবসেন্ট থাকে, অনুপস্থিত থাকে, তাহলে তোমার এই যে হিমোফিলিয়া এ, এই অসুখটা হওয়ার চান্স আছে, বুঝছো? হিমোফিলিয়া এ, এই অসুখটা হওয়ার চান্স আছে। আর তোমরা হিমোফিলিয়া অসুখটা কি তোমরা জানলাই, যে অসুখে রক্ত সহজে জমাট বাঁধে না। আর এগুলো আবার কি, রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর। তাহলে যদি তোমার এ, তোমার হিমোফিলিয়া এ, এটাকে তোমার প্রতিহত করতেছে কে, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, তাহলে হিমোফিলিয়া এ কে বাধা দিবে কে, অ্যান্টি। এই কারণে বলা আছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, যেটা কি করতেছে, হিমোফিলিয়া এ হইতে যেন না হয় সেটা কি করতেছে,
সেই কাজটা করতেছে। কোনো কারণে যদি এই ফ্যাক্টরটা তোমার দেহে অ্যাবসেন্ট থাকে বা উৎপন্ন না হয়, তোমার তখন এই অসুখটা হওয়ার চান্স থাকে, যে অসুখে তোমার রক্ত জমাট বাঁধবে না। আর এটার কাজ কি? রক্ত জমাট বাঁধা, অ্যান্টি যেহেতু। বুঝতে পারছো? বুঝতে পারছো এই পর্যন্ত? তাহলে বি এর ক্ষেত্রে কি হবে? সেম বিষয়। বি এর ক্ষেত্রে সেটার নাম হচ্ছে হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া বি, বুঝছো? হিমোফিলিয়া বি, বি এর ক্ষেত্রে তার নাম হচ্ছে হিমোফিলিয়া বি। যদি কোনো কারণে তোমার এই অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি যদি অ্যাবসেন্ট থাকে তোমার দেহের মধ্যে, রক্তের মধ্যে, তাহলে তোমার যে অসুখটা হইতে পারে সেটা হচ্ছে হিমোফিলিয়া বি। ঠিক আছে? এটাকে তোমার তখন যে নামটা বলা হইলো, সেই নামটা তোমাদের বইয়ে যেটা লেখা আছে ক্রিসমাস ডিজিজ। ঠিক আছে? তোমাদের বইয়ে যেটা লেখা আছে ক্রিসমাস বা ক্রিসমাস, যেটা বলো ক্রিসমাস বা ক্রিসমাস, ক্রিসমাস ডিজিজ। আচ্ছা, বইয়ের ভাষাটাই লিখি ক্রিসমাস ডিজিজ। তোমাদের বইয়ে যে স্পেলিংটা দিয়েছে সেটাই লিখতেছি। ক্রিসমাস ডিজিজ। ঠিক আছে? তাহলে হিমোফিলিয়া বি এরই আরেকটা অপর নাম হচ্ছে ক্রিসমাস ডিজিজ। ঠিক আছে? অর্থাৎ তোমার যদি তোমার অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি তোমার দেহে যদি অনুপস্থিত থাকে বা ল্যাকিং থাকে, অভাব থাকে, ভালো মতো উৎপন্ন না হয়, তাহলে তোমার এই হিমোফিলিয়া বি অসুখটা হওয়ার চান্স থাকে। ঠিক আছে? এইটাও জেনেটিক্যালি একটা ডিসঅর্ডার, জেনেটিক। এটা খুবই রিয়ার কন্ডিশন, খুবই রিয়ার একটা অসুখ। ঠিক আছে? হিমোফিলিয়া বিটা খুব রিয়ার। এটা মেইনলি তোমার বেশিরভাগই হচ্ছে তোমার কমন হচ্ছে হিমোফিলিয়া এ, আর রিয়ার হচ্ছে মানে খুবই দুর্লভ একটা অসুখ হচ্ছে হিমোফিলিয়া বি, যে অসুখটা এই যে তোমার অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি এর অনুপস্থিতিতে তোমার কি হয়, হয়ে থাকে। আশা করি বুঝতে পারছো। তাহলে তোমার অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ গেল, এরপরে কি হইলো? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি। এগুলো যদি তোমার না থাকে তাহলে রক্ত সহজে জমাট বাঁধে না। আর যেন রক্ত যেন সহজে জমাট বাঁধে, এই কারণে কিন্তু এই যে অ্যান্টি কথাটা লেখা আছে, অ্যান্টি, অ্যান্টি মানে কি? বাধা দিবে, রক্ত জমাট বাঁধতে হেল্প করবে। আর এর কাজ রক্ত যেন জমাট না বাঁধে। এই ডিজিজটা হইলে, এই অসুখটা হইলে তোমার রক্ত সহজে জমাট বাঁধবে না, এটাকে প্রতিহত করবে এই ফ্যাক্টরগুলা। ঠিক আছে? এগুলো যদি অ্যাবসেন্ট থাকে বা ল্যাকিং থাকে তাহলে তোমার এগুলো হওয়ার চান্স থাকে, মানে রক্ত সহজে বের হয়ে যাবে, জমাট বাঁধবে না। আমরা যেগুলো পড়তেছি রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর, আশা করি ক্লিয়ার হইছো। এই দুইটা ক্লিয়ার হইছো, ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9। তাহলে ফ্যাক্টর 9 কে ক্রিসমাস ফ্যাক্টর, তোমাদের বই লেখা আছে ক্রিসমাস ফ্যাক্টর, এটা একটা অপর নাম হচ্ছে হিমোফিলিয়া অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি। বুঝতে পারছো? তাহলে ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9 আশা করি ক্লিয়ার হইছো। ওকে, ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 তাহলে মিশাইলাম। ক্লিয়ার হইছো কি? একটু বলো তো সবাই, ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 ক্লিয়ার হইছো কিনা? এরপরে দেখো শেষের পথে, এরপরে ফ্যাক্টরের নাম কি? স্টুয়ার্ট ফ্যাক্টর। স্টুয়ার্ট ফ্যাক্টর, তাই না? কত নম্বর ফ্যাক্টর? এই যে বিএসসি, তোমাদের কিভাবে পড়তে বললাম? বিএসসি, এই যে বিএসসি, যে বি দিয়ে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, এস দিয়ে তোমার কি? স্টুয়ার্ট ফ্যাক্টর, স্টুয়ার্ট ফ্যাক্টর, আর সি দিয়ে হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি, আর এই বি দিয়ে তোমার অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি। তাহলে যে একবারে পড়ে ফেলবা বিএসসি ইঞ্জিনিয়ার, হাইফাই বিষয়। তাহলে সি দিয়ে এস দিয়ে তোমার কি? স্টুয়ার্ট ফ্যাক্টর। তোমার যদি বলে যে স্টুয়ার্ট ফ্যাক্টর কত নম্বর ফ্যাক্টর, তোমাকে যদি বলে 10 নম্বর ফ্যাক্টরের নাম কি? রক্ত জমাট বাঁধার, ব্লাড ক্লটিং এর 10 নম্বর ফ্যাক্টর কোনটি? তোমাকে অবশ্যই পাঠতে হবে স্টুয়ার্ট ফ্যাক্টর। এস দিয়ে মনে রাখবা বিএসসি, এস দিয়ে আসবে, তাহলে এস দিয়ে স্টুয়ার্ট ফ্যাক্টর। ঠিক আছে? স্টুয়ার্ট ফ্যাক্টর। তাহলে তোমাকে যদি বলে যে 11 নম্বর ফ্যাক্টর কোনটা? বিএসসি, সি আসতেছে, তাহলে সি দিয়ে কি? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি, এটাও হিমোফিলিয়া অসুখের মধ্যেই পড়তেছে। ঠিক আছে? তাহলে তোমার এখানে একটু উল্টাপাল্টা হয়ে যেতে পারে, তোমার 10 নম্বরে ঢুকাই দিতে পারো সিটা, কিন্তু এটা একটু মনে রাখবা বিএসসি এভাবে পড়বা, বিএসসি বি ফর এটা, তারপরে এস দিয়ে একটা আলাদা ঢুকে গেছে স্টুয়ার্ট, এরপরে সি দিয়ে তোমার হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি। ঠিক আছে? তাহলে তোমার কত দূর গেল? 11 পর্যন্ত গেল, আর 2টা মাত্র আছে। বুঝতে পারছো এই পর্যন্ত? আবরার ফয়সাল, হিম রক্তফিলিয়া অ্যাডাকশন নাই। হ্যাঁ, তাই না? হ্যাঁ ভাই, ঠিক আছে। ফিল মানে আকর্ষণ, ফিলিয়া কথাটা দ্বারা ফিল মানে আকর্ষণ বোঝায়। এবং কেমিস্ট্রিতে তোমরা পড়ছো যে হাইড্রোফোবিয়া, হাইড্রোফিলিক। আলভি, কি খবর তোমার?
বুঝতে পারছো এই পর্যন্ত? বলো। খুবই ইম্পর্টেন্ট ক্লাস, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অ্যাডমিশনে আসে, একাডেমিকে আসে, এই জায়গা থেকে সবাই এই জায়গাতে ভুল করবে। তোমরা আশা করি এই ক্লাসটা যদি দেখে থাকো তোমরা ভুল করবে না। তাহলে দেখো এই পর্যন্ত আমাদের কিন্তু হইল স্টুয়ার্ট ফ্যাক্টর কত নম্বর? 10 নম্বর। তারপর অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি কত নম্বর? 11 নম্বর। 8 নম্বর ফ্যাক্টরের নাম কোনটা? বলো তোমরা এখন অ্যান্সার দাও, যে রক্ত জমাট বাঁধার যে 8 নম্বর ফ্যাক্টর, 8 নম্বর ফ্যাক্টরের নাম কি বলো দেখি। রক্ত জমাট বাঁধার যে 8 নম্বর ফ্যাক্টর, এর নাম কি বলো? মেডিকেল ব্যাচ শুরু করবেন ভাই? হ্যাঁ ভাইয়া শুরু করে দিব। তুমি তো রাজশাহীতে এখনো আসো নাই, তাই না? বলো, তোমাকে যদি এখন ধরা হয় রক্ত জমাট বাঁধার 3 নম্বর ফ্যাক্টরের নাম কি মনে আছে? ফুল পরে টুপ করে, টুপ দিয়ে। তোমাকে যদি বলা হয় 5 নম্বর ফ্যাক্টর কোনটা মনে আছে তো? প্রো নাই প্রো, প্রো প্রথম প্রো, প্রো এক্সিলারিন। ঠিক আছে, তোমাকে যদি ধরা হয় যে 8 নম্বর ফ্যাক্টর কোনটা বলো, 8 নম্বর ফ্যাক্টর কোনটা? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ। 9 নম্বর কোনটা? বি। তারপরে তোমার কি 10 নম্বর কোনটা? ওই যে বিএসসি। তাহলে এই যে এখানে যে সিরিয়ালটা, সেই সিরিয়ালটা কি হইতেছে দেখো, এইটা তোমার 8, তারপরে এটা তোমার হচ্ছে কি ছিল 9, এটা ছিল 9, এটা তোমার 10, এটা তোমার 11, বিএসসি। হ্যাঁ তিথি ঠিক আছে। তাহলে তোমার এটা 8, 8 ফর বি, 9 এস, 11 হচ্ছে সি। ক্লিয়ার? 11 পর্যন্ত আমাদের হয়ে গেল। এরপরে জাস্ট 11 পরে কত আসবে? 12, এবং লাস্ট হচ্ছে কত? 13। আর 2টা ফ্যাক্টর আমাদের পড়লেই পড়া শেষ ফ্যাক্টর গুলা। এরপরে দেখো তাহলে কি হইতেছে, বিএসসি ইঞ্জিনিয়ার। আমি তোমাদের বললাম বিএসসি ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার কি হাইফাই বিষয়, হাইফাই কারবার, তাই না? বিএসসি ইঞ্জিনিয়ার জামাই বাবা, হাইফাই কারবার, তাই তো? তাহলে তোমার এখানে আমি কি বললাম? হাই, তারপর এখানে ফাই, হাইফাই। তাহলে এভাবে পড়ে ফেলবা, বিএসসি ইঞ্জিনিয়ার হাইফাই কারবার বা হাইফাই বিষয়, তাই না? আমাদের সময় তো বলছিলেন 4টা মনে রাখতে হবে। না ভাইয়া সবগুলোই হয়ে যাবে, তুমি ক্লাসটা করে নাও, সবগুলো হয়ে যাবে। নতুন এডিশনের বই আসলে সবগুলো চলে আসছে, এই কারণে সবগুলোই পড়ে রাখা ভালো। মেইনলি তোমার 4টাই, তোমাদের দেখবা যে সবাই কিন্তু 13টা পড়বে না, সবাই 4টাই পড়ে থাকে, কিন্তু তোমার বেসিকটা ক্লিয়ার এবং অ্যাডমিশনে ভালো করার জন্য 13টাই পড়তে হবে। ঠিক আছে, তোমরা 13টাই পড়বা। টেকনিক্যালি আমি তোমাদের পড়াই দিচ্ছি, দেখো খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে, কঠিন কিছুই নাই। তাহলে হাইফাই, তাহলে বিএসসি ইঞ্জিনিয়ার হাইফাই কারবার। তাহলে হাই দিয়ে তোমার একটা নাম আছে হেইগম্যান ফ্যাক্টর, ঠিক আছে, হেইজম্যান ফ্যাক্টর, হেইগম্যান ফ্যাক্টর। আর ফাই দিয়ে তোমার ফাইব্রিন, তাহলে হাইফাই কারবার। এই পর্যন্ত বুঝছো কিনা দেখো, যে বিএসসি ইঞ্জিনিয়ার, এরপরে কি হইতেছে হাইফাই কারবার। হাই দিয়ে তোমার হেইগম্যান ফ্যাক্টর, হেইগম্যান ফ্যাক্টর, আর ফাই দিয়ে তোমার ফাইব্রিন স্টাবিলাইজিং ফ্যাক্টর। ঠিক আছে, এইখানে তোমার এই যে ফাইব্রিন দিয়ে আবার অনেকে মনে করতে পারো ভাইয়া যে প্রথমেও তো আমরা ফাইব্রিনোজেন পড়লাম, তাই না? এই ফাই দিয়ে কি ফাইব্রিনোজেন হবে? তোমাকে তো আগেই বললাম যে প্রথম 4টা হইতেছে একদম মুখস্থ করতে হবে, ফুল পরে টুপ করে। প্রথম ফুল দিয়ে হচ্ছে ফাইব্রিনোজেন, সেখান থেকে হয়েছিল কি ফাইব্রিন। তো এখানে দেখো ফাইব্রিন স্টাবিলাইজিং ফ্যাক্টর, মানে স্টাবিলাইজিং, নতুন একটা ওয়ার্ড আসছে এখানে, কিন্তু ফাইব্রিনোজেন এটা না। 13 নম্বর ফ্যাক্টরের নাম হচ্ছে কি ফাইব্রিন স্টাবিলাইজিং ফ্যাক্টর। 12 নম্বরের নাম কি হেইগম্যান ফ্যাক্টর, হেইগম্যান ফ্যাক্টর। ঠিক আছে, বুঝছো? তাহলে বিএসসি ইঞ্জিনিয়ার হাইফাই বিষয়, বুঝছো কিনা বলো? প্রথম একদম 13টাই আমি কিন্তু পড়াই দিলাম। এগুলো কাজ এবং কিভাবে রক্ত জমাট বাঁধে এগুলো আমি সামনের ক্লাসে আলোচনা করব।
বুঝতে পারছো কি এ পর্যন্ত? জানাও। ফয়সাল, 13টার মধ্যে কারো যদি একটা মিসিং থাকে তাহলে কি প্রবলেম হবে? আসলে সবগুলোই থাকে, মিসিং থাকলে এই যে ধরো একটার অনুপস্থিতি আর একটা কি করতেছে, তার ব্যাখ্যা হিসেবে কাজ করতেছে। প্রথম 4টা তোমার থাকতেই হবে, 4টা রক্ত জমাট বাঁধাতে তোমার মুখ্য ভূমিকা পালন করে, ঠিক আছে? এরপরে তোমার এগুলো বিভিন্নটার ক্ষেত্রে বিভিন্ন অসুখের একটা ঝামেলা আছে, তো ওদিকে আমি এখন যাচ্ছি না, ঠিক আছে? প্রথম 4টা একদম ক্লিয়ার, মনে রাখতেই হবে। এর পরের গুলো তোমার আমি যেভাবে বললাম সেভাবে মনে রাখবা। তাহলে আবার একবার বলতেছি, ফুল পরের টুক করে 1 2 3 4, প্রো নাই প্রো, তাহলে প্রথম প্রো দিয়ে কি প্রো এক্সিলারিন, পরের প্রো দিয়ে কি প্রো কনভার্টিন, এবং লাস্ট মাঝখানে যে কি ছিল নাই, তাহলে এই নাইন কি মানে কি ডাজ নট এক্সিস্ট, মানে এটার অস্তিত্ব নাই বা প্রকল্পিত, কল্পনা, এখনো ভালো মতো এটা নিয়ে গবেষণা হয় নাই, ঠিক আছে? তাহলে তোমার প্রো নাই প্রো কত নম্বর হইলো? 5 6 7। এরপর 8 নম্বর কি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, তারপরে কি 9 নম্বর বিএসসি, এ বি মাঝখানে সি না ঢুকাই এস দিয়ে দিলাম, বিএসসি ইঞ্জিনিয়ার, এই যে বিএসসি ইঞ্জিনিয়ার হাইফাই কারবার নাকি হাইফাই বিষয়, বুঝতে পারছো? বিএসসি ইঞ্জিনিয়ার হাইফাই, এই তো বিএসসি ইঞ্জিনিয়ার অনেকের। ওকে, আশা করি বুঝতে পারছো। এই ছিল আমাদের 13টা ফ্যাক্টর। যারা ক্লাসটা অফলাইনে করেছিল না তারা ওই ক্লাসটা ভালো মতো অনলাইনে করে নিবা, একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এরপরে লাস্ট একটু কথা বলি, দেখো যে এই 13টা ফ্যাক্টরের মধ্যে সবগুলাই থাকে হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট, সবগুলাই থাকে হচ্ছে রক্ত রসের মধ্যে। এটা মনে রাখবা, এই যে 13টা ফ্যাক্টর আমরা পড়লাম, এই 13টা ফ্যাক্টরের মধ্যে সবগুলাই উপস্থিতি কোথায়? রক্ত রসে, রক্ত রসে থাকে, ঠিক আছে? তোমার যদি বলা হয় যে তোমার সাপোজ ধরো 5 নম্বর ফ্যাক্টর প্রো এক্সিলারিন কোথায় থাকে? রক্ত রসের মধ্যে থাকে, ঠিক আছে? 1 নম্বর ফ্যাক্টর ফাইব্রিনোজেন কোথায় থাকে? কোথায় থাকে ফাইব্রিনোজেন? রক্ত রসের মধ্যে থাকে, ঠিক আছে? তাহলে এই যে 13টা ফ্যাক্টরের মধ্যে সবগুলোই থাকে কোথায়? রক্ত রসের মধ্যে থাকে, রক্ত রসের মধ্যে থাকে, মানে প্লাজমার মধ্যে থাকে। রক্ত রস বা প্লাজমা, রক্তের কয়টা অংশ? 2টা অংশ, রক্ত রস এবং রক্ত কণিকা। তাহলে ম্যাক্সিমাম 13টাই থাকে কোথায়? রক্ত রসের মধ্যে, কিন্তু একটা থাকে 13টার মধ্যে, একটা থাকে হচ্ছে রক্ত কণিকার মধ্যে। তোমরা বলো দেখি যে কোন একটা রক্ত কণিকার মধ্যে থাকে? আমার প্রশ্নটা কি বুঝতে পারছো? এই 13টা ফ্যাক্টরে সবগুলাই থাকে কোথায়? রক্ত রসের মধ্যে, একটা মাত্র থাকে হচ্ছে রক্ত কণিকার মধ্যে। কত নম্বর ফ্যাক্টর সেটা বলো? একটা থাকে হচ্ছে রক্ত কণিকার মধ্যে, সেটা কত নাম্বার? তোমরা বলো। বিএসসি ইঞ্জিনিয়ার, রাইট। প্রিন্স ভাই খুব শীঘ্রই নাকি আপনি বিয়ে করতেছেন? দাওয়াত কি আমরা পাবো না? প্রিন্স ভাইকে ধরো কিন্তু তোমরা, না হলে কিন্তু দাওয়াত পাবা না। তাহলে দেখো কি বললাম, সবগুলাই থাকে রক্ত রসের মধ্যে, একটা থাকে হচ্ছে রক্তকণিকার মধ্যে, সেটা তোমার এই যে দেখো থ্রম্বোপ্লাস্টিন, মনে ছিল? ফুল পরে টুপ করে থ্রম্বোপ্লাস্টিন, একটা ফ্যাক্টরের নাম কি ছিল? থ্রম্বোপ্লাস্টিন। এগুলো মিশাই দেই, তোমার একটা মাত্র ফ্যাক্টর ছিল, কি নাম সেটার? থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিন, এই যে থ্রম্বোপ্লাস্টিন, এই ফ্যাক্টরটা থাকে হচ্ছে অণুচক্রিকায়, ঠিক আছে? অণুচক্রিকায়, এটাই শুধু মনে রাখবা যে সবগুলোই থাকে হচ্ছে তোমার কোথায়? রক্ত রসের মধ্যে, আর একটাই থাকে হচ্ছে রক্তকণিকার মধ্যে, তার নাম হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। কত নম্বর ফ্যাক্টর বলো দেখি? থ্রম্বোপ্লাস্টিনটা কত নম্বর ফ্যাক্টর ছিল? থ্রম্বোপ্লাস্টিন ফুল পরে টুপ করে ট দিয়েছিল, কত নম্বর ফ্যাক্টর? 3 নম্বর ফ্যাক্টর। এই 3 নম্বর ফ্যাক্টরটা কোথায় থাকে? রক্তকণিকার মধ্যে থাকে। এই যে থ্রম্বোসাইট, তোমরা সবাই জানো থ্রম্বোসাইট মানে কি? থ্রম্বোসাইট, থ্রম্বোসাইট মানে তো অণুচক্রিকা না? এ দেখো থ্রম্বোসাইট থেকে নামটার সাথে অনেক মিল আছে, থ্রম্বোপ্লাস্টিন। তাহলে এটাই তোমার শুধু থাকে হচ্ছে কোথায়? রক্তকণিকার মধ্যে। রক্তকণিকার কোন কণিকা? অণুচক্রিকা, কারণ অণুচক্রিকায় তো কি করে? রক্ত জমাট বাঁধাতে হেল্প করে। বুঝতে পারছো আশা করি। ওকে, পিয়াসা মুস্তাফিজুর রহমান 3 নম্বর, তিথি 3,
আশা করি বুঝতে পারছো। এটাও ইম্পর্টেন্ট এমসিকিউ, যে এই যে রক্ত তঞ্চনের যে প্রক্রিয়ার যে ফ্যাক্টরগুলা, এই ফ্যাক্টরগুলো সবগুলোই থাকে কোথায়? প্লাজমায় বা রক্তরসে। একটা মাত্র থাকে কোথায়? রক্তকণিকায়। সেই কণিকাটা কত নম্বর ফ্যাক্টর থাকে? সেটা থ্রম্বোপ্লাস্টিন 3 নম্বর ফ্যাক্টর। থ্রম্বোসাইটের সাথে নামের মিল আছে। অনুচক্রিকা, আর অনুচক্রিকাও তোমার কি রক্তকণিকা, সেটা তোমরা সবাই জানো। ওকে, অনেকক্ষণ ক্লাস হয়ে গেল। আশা করি সবাই ক্লাসটা ক্লিয়ার হয়েছে। সামনের দিন আমরা পড়বো হচ্ছে, কোনো সমস্যা আছে কিনা একটু জানাও। কোনো সমস্যা আছে কি ভাইয়া? পুরো একটু জানাও। সৌরভ 3 নম্বর ফ্যাক্টর, হ্যাঁ ভাইয়া। কোনো সমস্যা আছে কিনা একটু জানাও, না হলে আমরা ক্লাসটা শেষ করে দিব। সামনের ক্লাস আমরা পড়বো হচ্ছে কিভাবে রক্ত জমাট বাঁধে, প্রক্রিয়াটা আমরা পড়বো। প্রক্রিয়াটা অনেক সহজ একদম। এটা রিটেনের ক্ষেত্রে ঘ নম্বরের ক্ষেত্রে আসে প্রশ্নটা, তোমাদের সেটা পারতে হবে এবং সহজে তোমরা পারবা আশা করতেছি। একটু খালি জানাও যে এই পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে? প্রবলেম নাই? ওকে, ভেরি গুড, সমস্যা নাই। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ব্রাজিলের খেলা কবে? আবার আর্জেন্টিনার খেলা কবে? খেলা তো সবাই দেখতেছো। তো সবাই তাহলে সুস্থ থাকো, ভালো থাকো, নিজের খেয়াল রেখো। বিশেষ করে বাসার তোমাদের যারা সিনিয়র পার্সন, বাবা মা, দাদা দাদি, কারণ করোনার সিচুয়েশনটা কিন্তু ভালো না সেরকম ভাবে। খুলনায় তো আরো তোমার পরিস্থিতি খারাপ এর দিকে, সেও তো তোমার হচ্ছে ভালো মতো সেফ থাকো। তোমার বা আমার হয়তো বা কিছু সমস্যা হবে না। আমাদের ইমিউনিটি পাওয়ারটা বেশি, প্রতিরক্ষা সিস্টেমটা আমাদের স্ট্রং। কিন্তু ধরো যে যারা হচ্ছে তোমার কি বয়স্ক, বৃদ্ধ ব্যক্তি, যাদের বয়স তোমার 40-50 বছর, তাদের ক্ষেত্রে কি সমস্যা হইতে পারে, তাই তো? তাদের অ্যান্টিবডি গ্রো করতে টাইম লাগবে। এই কারণে তুমি বাইরে ঘুরলেও কিন্তু তোমার সমস্যা না হইলেও কিন্তু তোমার বাচ্চার সমস্যা হইতে পারে। আর খেয়াল রাখো যে তুমি কিন্তু তোমার পরিবারের একটা সম্পদ, তোমার পরিবার তোমার কাছে সব, কিন্তু তুমি কিন্তু তোমার, সেই কারণে দেশের একজন জনসংখ্যা কমলে কিন্তু দেশের তেমন কিছু সমস্যা না, কিন্তু তুমি বা তোমার পরিবারের কেউ গেলে সেটা কিন্তু তুমি ব্যথা, সেই কষ্ট তুমি কিন্তু কখনোই কি রিকভার করতে পারবে না। এই কারণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবধানে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।